এতক্ষণ শিরোনাম দেখছিলেন, সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। ৩ দিন ধরে পানিতে নিমজ্জিত সাতকানিয়ার ১৭টি ইউনিয়নের অধিকাংশ ঘরবাড়ি, তলিয়ে গেছে ফসলের জমি, চলাচলের রাস্তা। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার পক্ষ থেকে ৪ দিন পর ত্রাণ সামগ্রী পৌঁছাতে শুরু করেছে দুর্গত এলাকায়। তবে বানভাসীদের অভিযোগ, সরকারি পর্যায়ে মিলছে না পর্যাপ্ত সহযোগিতা। সাতকানিয়ার বন্যা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন লুৎফুর রহমান। নলুয়ার ৪ নম্বর ওয়ার্ডের হাজিপাড়ার বাসিন্দা রোজেনা খাতুন দেখাচ্ছিলেন কি পরিমাণ পানি উঠেছিল তার বসত ঘরে। বানের তোড়ে কোনো মতে পরিবার নিয়ে ঠাঁই নিয়েছিলেন আরেক ঘরে। কি করে চলবো, অনেক কষ্ট হচ্ছে আমাদের। করবো কাজকর্ম বন্ধ, চারিদিকে আসা যাবো বন্ধ, কি করব। আগে যা ছিল তাই কষ্ট করে কাজ, অল্প কাটছি এরকম। আজকে 4টা দিন ধরে পানির ভিতরে নিমজ্জিত। এখনো পর্যন্ত আমরা রাষ্ট্রের কাছ থেকে, সরকারের পক্ষ থেকে, আমাদের উপজেলা প্রশাসন থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের রাষ্ট্রীয় সহযোগিতা পাইনি। পাশের বাড়িগুলোর অবস্থাও একই রকম, পানিতে নষ্ট হয়েছে আসবাব, রান্নাঘর, স্যানিটেশন। সাতকানিয়া উপজেলার ১৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভার প্রায় ৯০% এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। কেউচিয়া, বাজালিয়া, ধর্মপুর, নলুয়া, আমিলাস, ঢ্যামসা ও সাতকানিয়া পৌর এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সহযোগিতা কি হয় না, এটা পানি ঘর ডুবি, বেগুন বাড়ি ঘর বেগুন ডুবি অনেক কেন আমরা এখনো পর্যন্ত কারো সহযোগিতা পাই নাই। আমরা সব তলিয়ে গেছে, বর্তমানে অনেক বাড়ি তলিয়ে গেছে। আমরা এখনো পর্যন্ত কোনো সহযোগিতা বা আশ্বাস পাই না। আচ্ছা, এমনি তো এখানকার যারা পানিতে আটকে পড়ছে তারা কোথায় গেছে? হয়তো কারো পাশে বিল্ডিং আছে, 2 তলায় উঠে গেছে বা অন্য জায়গায় চলে গেছে। দেখে মনে হবে হাওর পথে নৌযাত্রা, অথচ এটি বিস্তীর্ণ ফসলি মাঠ যা পেরোলেই গ্রাম। আর সেসব গ্রামের প্রায় প্রতিটি বাড়ি পানিতে নিমজ্জিত। চলাচলের রাস্তার কোনো নিশানা খুঁজে পাওয়া দুষ্কর। যাদের ভাগ্য কিছুটা ভালো তারা নিজের পাকা বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন, বাকিরা কখনো কোমর কখনো বুক সমান পানিতে প্রয়োজন সারছেন। ভাই, এই যে বলবেন যে খাওয়া দাওয়া কিভাবে হচ্ছে? খাওয়া দাওয়া ক্যানার তো আনি নৌকা দিয়ে আনি এরকম করে হাড়া আনি খাইছি আর কি, সিরিয়া মুড়ি তুড়ি এগুলো খাই। আচ্ছা ভাই, মানে সবার তো গবাদি পশু আছে, হাঁস মুরগি আছে, গরু। ওইগুলো এখানে টেনে রুট আছে, ওইখানে মানে বর্তমান অবস্থান আছে, মানে ওইখানে ঝড় বৃষ্টি তো মানে গরু ফাঁসির জন্য অনেক নিরাপত্তা আর কি। পাহারা দিয়ে বর্তমান আমরা রাখতেছি, ওই তো দেখেন, ওই তো এভাবে করে রাখতেছি আমরা। বানভাসী মানুষের অভিযোগ বিস্তর। জানালেন গেল 4 দিন পানিবন্দী মানুষের সহায়তায় কেউ এগিয়ে আসেনি। মানুষের বাড়িঘর সব পানির মধ্যে তলিয়ে গেছে, বুঝছেন। আমরা আসছি এখন মানুষকে, সাধারণ মানুষকে কিছু ত্রাণের উদ্দেশ্যে ত্রাণ নিয়ে দেওয়ার জন্য, বুঝছেন। সরকারের কাছ থেকে আমরা এখনো কোনো রেসপন্স পাই নাই। যাতায়াত করি বিলাই, মানুষের সেবা দিবি আর ফাউন্ডেশন দিয়ে আলহাজ শামতুল ইসলাম ফাউন্ডেশন ফাঁকতুন আর মানুষের সহযোগিতা করি আজ হালিয়ার দিন ইনশাল্লাহ। তবে শনিবার সকাল থেকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে দুর্গতদের মাঝে সাধ্যমতো ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে, আর পানিও কমতে শুরু করেছে ধীর গতিতে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি একটি পেঁচিটালা রাস্তা, এবং এটি সাতকানিয়া চট্টগ্রাম মহাসড়ক যেটি রয়েছে রেল লাইন ধরে সামনে একটু এগুলোই এই রাস্তাটি পড়বে, এবং এই গ্রামটি রয়েছে কেউচিয়া ইউনিয়নের এই গ্রামটি। এবং এখানে নামার উদ্দেশ্য হচ্ছে মূলত কতটুকু পানি সেটি বোঝানোর জন্য। আমরা এর চেয়ে বেশি দূরে যেতে পারছি না, কারণ এর চেয়ে দূরে গেলে পানির পরিমাণ আরও বাড়বে। অর্থাৎ যদি মূল সড়কের পাশে এই অবস্থা হয় তাহলে ভেতরের অবস্থা কি সেটি সহজেই অনুমান করা যায়। তাই বানভাসী মানুষগুলো বলছেন দ্রুত সময়ের মধ্যে যদি ত্রাণ তৎপরতা বৃদ্ধি করা না হয় এবং তাদের যে নিরাপত্তা সেটি যদি বৃদ্ধি করা না হয়, প্রয়োজনীয় সহযোগিতা যদি দেওয়া না হয়, তাহলে এই যে দুর্ভোগ সেটির মাত্রা আরও বাড়বে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, কেউচিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম। সমুদ্র উপকূলবর্তী বাঁশখালীর পুরোটাই পানি নিচে। চট্টগ্রামে বন্যা কবলিত এই এলাকার মানুষের দুর্ভোগ চরমে। পানিবন্দী শত শত পরিবার, অনেক ঘরবাড়ি বিধ্বস্ত, তলিয়ে গেছে সড়ক, ফসলের জমিও। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। অনেক এলাকা বিদ্যুৎবিহীন। বাঁশখালীর সোনুয়া ইউনিয়নের মাটির এই ঘরটি ছিল এক যৌথ পরিবারের মাথা গোজার একমাত্র ঠাঁই। 5 পরিবারের সদস্যরা থাকতেন এখানে। বন্যার পানির তোড়ে ভেঙে ডুবে আছে ঘরটি, ভেসে গেছে আসবাবপত্র। পানির বৃদ্ধির ফলে তার আমার চারিদিকে যখন পানি ঢুকে গেছে ঘরের মধ্যে, তারপর দেওয়ালটুকু পড়ে গেছে। 5 পরিবার আছে এখানে, কেউ আমার শ্বশুর বাড়ি চলে গেছে, আর কেউ আমাদের চাচার বাড়িতে চলে গেছে। এই ঘরটির মতোই বন্যা কবলিত সোনুয়া ইউনিয়নের বেশিরভাগ মাটির ঘর এমন বিধ্বস্ত। অনেক পরিবার গৃহহীন। খোলা আকাশ এখন তাদের ঠিকানা। কেউ বা মাথা গোজার জন্য ছুটছেন উঁচু স্থান ও আশ্রয় কেন্দ্রে।
বেশি পানি এসে দরজা বান্ধির মেলা মাঝে জিনিসপাতি বাকি গিয়ে 5 দিন ধরে পানি আর তখন হানা নাই কিছু নাই এটা কি পানি মধ্যে বাসির চারদিকে পানি বৃষ্টির জন্য আমি পরীক্ষা দিতে পারি নাই। চট্টগ্রামে বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপজেলার অন্যতম বাঁশখালী। সমুদ্র উপকূলবর্তী এই এলাকার অনেক ঘরবাড়ি হাঁটু থেকে কোমর পানিতে ডুবে আছে টানা 4 দিন ধরে। কয়েক হাজার পরিবার পানিবন্দী। এখনও ত্রাণ সহায়তা না পাওয়ায় অসহায় এসব মানুষের দিন কাটছে কষ্টে। খানা টানা কিছু নাই, মাইসে দিলে গারাজ খাই না দিলে বসে থাকি। লান্দাবেড়া গড়িতে পারি না, খানা বিনা খাইছে না, ফুল আলু রে ওয়াশ তিরাস। বন্যার পানিতে তলিয়ে গেছে ফসলি জমি, ভেসে গেছে ঘেরের মাছ। ক্ষতির মুখে ধান ও লবণ চাষিরা। মাছ চাষ যত করা ছিল সবগুলো কি হয়েছে, বাসি গেছে। 3000-এর উপরে ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে। এই চিংড়ি মাছের গ্যার, আপনার প্রজেক্ট পুকুরের মাছ একটাও নাই। এখনো পর্যন্ত মানুষের হাহাকার করতেছেন। বাঁশখালীতে পুইছড়ি, শেকেরখিল, কাথরিয়া ও গন্ডামারা সহ 5 থেকে 6টি ইউনিয়নের বেশিরভাগ গ্রাম প্লাবিত হওয়ায় দুর্ভোগ চরমে। গত কয়েক দশকে এমন বন্যা পরিস্থিতির মুখোমুখি হয়নি বাঁশখালীবাসী। ভেঙে গেছে ঘর, ভেসে গেছে ফসলি জমি। এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর এখন বড় চ্যালেঞ্জ বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলা করা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, বাঁশখালী, চট্টগ্রাম। দুর্যোগে বিপর্যস্ত পাহাড়ের জনজীবন। নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ির নিম্নাঞ্চল এখনও প্লাবিত। অনেক স্থানে পাহাড় ধসে পড়ায় যান চলাচল বন্ধ। রাঙ্গুনিয়ায় সেতু ধসে পড়ায় রাঙামাটি ও বান্দরবানের সড়ক যোগাযোগ বন্ধ। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, দুর্গম এলাকায় ত্রাণ সহায়তা পৌঁছায়নি। পানির নিচে তলিয়ে আছে বাগাইছড়ি, নানিয়ারচর, লংগদু, বিলাইছড়ি, বরকল, জোড়াছড়ি ও রাজস্থলী উপজেলার নিম্নাঞ্চল। অন্তত 125টি স্থানে পাহাড় ধসে পড়ায় সড়ক যোগাযোগও ব্যাহত হচ্ছে। দুর্গম এলাকার অনেকের অভিযোগ, এখনও পাননি সরকারি ত্রাণ সহায়তা। রাঙামাটির দুর্গম বিলাইছড়ির ফারোয়া ইউনিয়নে 20টি গ্রাম কয়েকদিন ধরে ডুবে আছে পানির নিচে। তীব্র স্রোতের কারণে পৌঁছানো যায়নি ত্রাণ। আমাদের বাসাবাড়ির অবস্থা খুব খারাপ, বন্যার পানি সব তলিয়ে গেছে। আমরা আজকে এখানে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিছি। 3 দিন 4 দিন হয়ে থাকা কোনো প্রশাসন লোক এবং কোনো খবর তো দেয় নাই আমাদের, আমরা যে কি অবস্থা আছি, যে খাইছি না খেয়ে রয়েছি। চাল গরুন ভারত তুলে দিই মানে আর এই পর্যন্ত 7 দিনই সরকারিভাবে মানে একবার সহযোগিতা পায়। পানি হাতি কুয়া চাল বেশি কষ্ট হয়, আশপুর লইয়ের আসে পুরো চাল মুড়ি পানি হাজিয়ে। ফারুবাই আসলে 3 দিন ভারী বৃষ্টির বর্ষণে ফারুবাই অনেক ক্ষতি হয়েছে। আসলে আমাদের প্রশাসনিকভাবে দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই দুর্যোগ সময়, দুর্যোগ পরিস্থিতিতে আমাদের হাত বাড়ানোর জন্য। বান্দরবানেও যেদিকে দুচোখ যায় শুধু পানি আর পানি। নদ নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে 7 উপজেলার বেশিরভাগ নিম্নাঞ্চল। পানিবন্দী শত শত পরিবার। সদরের মানুষ ত্রাণ পেলেও দুর্গম অঞ্চলে পৌঁছেনি বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের। আজকে 7 দিন ধরে বান্দরবানের সব দিকে যোগাযোগ বিচ্ছিন্ন। আমাদের গাড়ির চাকাও ঘুরে না এবং পেটের চাকাও ঘুরে না। যারা হাওয়া তবর বাদে আর বাইরে নিয়ে পারে দোয়ানদার লন পারে বাড়ি দোয়ান ভাত। রবিবার থেকে পানি বন্দি, বৃষ্টি হয়েছিল, আমার নিজের ঘরও ডুবে গেছে। আমরা দিনে আইনা মনে করেন দিনে খাই, আজকে চালাইলে আজকে খাইতে পারবো এরকম। আমরা চাই যে আমাদেরকে আর্থিকভাবে মনে করেন সরকার থেকে কোনো অনুদান দেখ। আমরা আগেও চেষ্টা করছি যে আমাদের ডোনারদেরকে লিখেছি, বিভিন্ন পার্টনারদের সাথে নেটওয়ার্কিং এর সাথে কথা বলেছি আরো মানুষের পাশে থাকার জন্য। এটাই হচ্ছে আমাদের চেষ্টা। শনিবার দুপুরে রাঙামাটি বান্দরবান সড়কের পদুয়া দুধপুকুরিয়া এলাকায় সেতু ধসে পড়ায় 2 জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ। খাগড়াছড়ির দিঘিনালার ছোট মেরুং ইউনিয়নের কয়েকটি গ্রাম 4-5 দিন ধরে ডুবে আছে পানির নিচে। মাইনী নদীর তীরবর্তী এবং বেশি নিচু এলাকা হওয়ায় জমে আছে পানি। তবে 2 দিন ধরে বৃষ্টির মাত্রা কমায় বেশ কিছু এলাকা থেকে পানি নেমেছে। স্পষ্ট হয়েছে ক্ষয়ক্ষতির চিহ্ন। গত বুধবারে থেকে পানি ওঠা শুরু হয়েছে, এখনো পানি আসছে, ধীরে ধীরে পানি নামতেছে। পানি নামে গেলে আমাদের ব্যবসায় সুযোগ সুবিধা পাবে। পানি কমতে আছে, পানি কমতে আছে, মানুষ দোয়া ফেলা করে দোয়ান পরিষ্কার করতে আছে। এলাকার মানুষের বিশাল ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। যারা কৃষক, ওদের ফসলের মাঠ তলিয়ে গেছে, আর যারা ব্যবসা বাণিজ্য করে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত। বন্যার কারণে অনেকে গরিব দুঃখে এখন ভাত খেতে পারছে না, এই পানির কারণে। জুবাইর রিফাত,
যমুনা নিউজ। নতুন করে ভারী বৃষ্টি না হলেও দুর্গত এলাকাগুলোয় কমেনি দুর্ভোগ। হবিগঞ্জে এখনো পানিবন্দী ৩,০০০ পরিবার। গ্রামের বেশিরভাগ ঘরবাড়িতে পানি, তলিয়ে আছে কৃষি জমি, রাস্তাঘাট। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে নতুন করে বৃষ্টি না হলে দ্রুতই স্বাভাবিক হবে পরিস্থিতি। চলছে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতের কাজও। বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তিতে মৌলভীবাজারের মানুষ। শহরের চাঁদনীঘাট পয়েন্ট সহ জেলার সব নদ নদীর পানি এখন বিপদসীমার নিচে। শেরপুরের মহারশী, ভোগাই, সোমেশ্বরী ও চেল্লাখালী নদীর পানিও বইছে বিপদসীমার নিচু দিয়ে। শেরপুর নালিতাবাড়ি সড়কের গোল্লার পার এলাকায় প্রায় 50 মিটার সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। এদিকে টানা বৃষ্টিতে চাঁদপুরে ধনাগোদা নদীর উপর নির্মিত মতলব সেতুর উত্তর সংযোগ সড়কে আবারও ধস দেখা দিয়েছে। কৃষি ও প্রাণী সম্পদ মন্ত্রী জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের সাথে সহযোগিতার হাত বাড়ানোর জন্য প্রস্তুত আছে। ওইভাবে আমাদের এগিয়ে যাচ্ছি, আমরা লিস্ট আমাদের তৈরি হয়ে যাচ্ছে। টানা বৃষ্টি আর বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম বিভাগ। পরিস্থিতির অবনতির কারণে আগামী 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে সব জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে দুর্গত মানুষের পাশে থাকতে সর্বাত্মক প্রস্তুতির কথা জানিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে বন্যার কারণে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত। রাজধানীর তেজগাঁওয়ে এ বিষয়ে ছিল সংবাদ সম্মেলন। প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহদি আমিন জানান, সরকার প্রধানের নির্দেশনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলো সম্মিলিতভাবে কাজ করছে। আগামী 16 জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ যেসব জেলাগুলো রয়েছে সব জায়গাতে এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হচ্ছে। সুতরাং 16 জুলাই পর্যন্ত আর কোনো এইচএসসি পরীক্ষা হবে না। পরবর্তীতে অবস্থার আলোকে আমরা ফার্দার জানাবো। আরও জানান, এরই মধ্যে ত্রাণ সহায়তার জন্য অর্থ বরাদ্দ হয়েছে। দুর্গত এলাকায় কাজ করছে বিজিবি, সেনাবাহিনী, কোস্টগার্ড সহ বিভিন্ন বাহিনী। 1000-এরও বেশি আশ্রয় কেন্দ্রে খাদ্য, বিশুদ্ধ পানি, ঔষধ ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতে উদ্যোগ নেওয়া হয়েছে। পানিবাহিত রোগ মোকাবেলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগও। খুব দ্রুতই খাদ্য বান্ধব কর্মসূচি শুরু হবে। যারা স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনাদের পুনর্বাসনকে প্রাধান্য দেওয়ার জন্য ক্ষতিগ্রস্ত যেসব গৃহস্থলী রয়েছেন অনেকেরই বিভিন্নভাবে কৃষিক্ষেত্রে, মৎস্য চাষে বা গবাদি পশু পালনের ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন ওনাদেরকে ক্ষতিপূরণ কীভাবে দেওয়া যায় সেগুলো নিয়ে ইতিমধ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ শুরু হয়েছে। পানিবাহিত রোগের একটা বিশাল সমস্যা সৃষ্টি হতে পারে, ইতিমধ্যে সে বিষয়ে মেডিকেল টিমকে মোবিলাইজ করা হয়েছে দেশ জুড়ে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন, দুর্যোগ মোকাবেলায় শুধু উদ্ধার নয়, ত্রাণ বিতরণ থেকে দীর্ঘমেয়াদী পুনর্বাসন সব ক্ষেত্রেই সম্মিলিতভাবে কাজ চলছে। লক্ষ্য ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ দ্রুত কমিয়ে স্বাভাবিক জীবনে নিশ্চিতকরণ। রেস্কিউ, রিলিফ এবং রিহ্যাবিলিটেশন এই 3টা ফেজকে নিয়ে একসাথে কাজ করার জন্য চেষ্টা করে যাচ্ছি। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গায় বাস চাপায় 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকজন। সন্ধ্যা 7:30টায় ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ডিম ভর্তি একটি পিকআপ ভ্যান বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। সড়কে পড়ে যাওয়া ডিমগুলো সরিয়ে নিতে সহায়তা করে স্থানীয়রা। এ সময় গোপালগঞ্জগামী নড়াইল এক্সপ্রেস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই 4 জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও একজন। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। ঘটনার পর বিক্ষুব্ধরা 4টি বাসে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করা হয় কয়েকটি যানবাহন। এই গাড়িটা এসে একদম সবাই মানুষজন পেছায় এবং বাইরে দিচ্ছে। কেউ আইল্যান্ডে নাই, বিদ্যায় নাই, বুঝছেন? লোক করবার তালে গেছে, প্রতি মাসে একজন মরে। 5-7 বার অ্যাক্সিডেন্ট করছে, ওরা তা তো সতর্ক হয় নাই। তারপরে ওরা গাড়ি চালায়। জুলাই আন্দোলনে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন ঢাকা মেডিকেলের চিকিৎসকরা। তারা জনগণের পরম বন্ধু, ভরসার জায়গা, এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রত্যাশা, চিকিৎসা সংক্রান্ত নেতিবাচক বিষয়গুলো দিন দিন কমে আসবে। চিকিৎসা ব্যবস্থার উপর জনগণের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে চিকিৎসকদের মানবিক দৃষ্টিসম্পন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের 20 হোস্টেল প্রকল্পের আওতায় নির্মিতব্য দুটি ছাত্রী হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন ও শহীদ ডক্টর মিলন অডিটোরিয়াম সংলগ্ন লনে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। সাথে ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিজের শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে বক্তব্য রাখেন ডক্টর জুবাইদা। শুধু অতীতের গৌরবের ধারাবাহিকতা নয়, এটি হবে নতুন উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণায় উৎকর্ষ এবং মানবিক নেতৃত্বের এক নতুন অধ্যায়। এরপর ডিএমসি চিকিৎসক ও শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনা করেন তারেক রহমান। চিকিৎসকরা ভরসার জায়গা উল্লেখ করে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান জানান তিনি। জুলাই আন্দোলনে কিভাবে ঢাকা মেডিকেল কলেজে প্রত্যেকটি চিকিৎসক, প্রত্যেক কর্মকর্তা কর্মচারী কিভাবে সেই আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন, কিভাবে সেদিন আহত শহীদ মানুষগুলোর পাশে তারা দাঁড়িয়েছিলেন, চিকিৎসা দিয়েছিলেন। চিকিৎসকগণই কিন্তু রোগে শোকে কাতর মানুষের পরম বন্ধু হয়ে ওঠেন এবং এই কথাটি আমি আমার জীবনে এটি উপলব্ধি করেছি। এই দেশেরই প্রখ্যাত কয়েকজন চিকিৎসক আমার মাকে অনেকগুলো বছর ধরে চিকিৎসা দিয়েছেন। এ সময় জেলা উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে নেয়া সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল, এগুলো বিল্ডিংগুলো তৈরি হয়েছিল বহু বছর যাবৎ পড়ে আছে বিল্ডিংগুলা। আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি আমরা এগুলা, যাতে বাচ্চারা সাপোর্টগুলো পায়। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা এই নীতির ভিত্তিতে আমরা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে চাই। বিদেশে চিকিৎসা নেয় প্রতি বছর প্রায় $5 মিলিয়ন দেশের বাইরে চলে যাচ্ছে। পরিস্থিতির পরিবর্তনে চিকিৎসকদের মানবিক হওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী। কেন আমাদের ডাক্তারদের উপরে আমাদের দেশের মানুষের আস্থা এবং বিশ্বাস দৃঢ়তর করতে আমরা পারবো না? এটি আমরা কোনো আইন দিয়ে করতে পারবো না। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। সেবার মান বাড়ানোর পাশাপাশি হাসপাতালগুলো পরিচ্ছন্ন রাখার উপরও জোর দেন প্রধানমন্ত্রী। নতুন বিল্ডিং হলে তো হবে না, বিল্ডিংটার পরিবেশটা তো আমাদের রক্ষা করতে হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়াতে শুনানির উদ্যোগ নিয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। মামলাটি আপিল বিভাগের কার্যতালিকা রয়েছে, দ্রুতই করা হবে শুনানি। পলাতক থাকায় আপিল বিভাগের শুনানিতেও রাষ্ট্রীয় খরচে আইনজীবী পাবেন তারা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না। জুলাই আন্দোলনে ছাত্র জনতাকে হত্যায় কয়েকটি অভিযোগে গত বছরের 17 নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এছাড়া গণভবনে বৈঠক করে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। আমৃত্যু কারাদণ্ডের এই সাজায় সন্তুষ্ট হতে পারেনি প্রসিকিউশন। রায় ঘোষণার 1 মাসের মধ্যে আমৃত্যু কারাদণ্ডের পরিবর্তে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। গণভবনে উস্কানিমূলক বক্তব্য প্রদানের পরই দেশব্যাপী হত্যাকাণ্ড শুরু সহ 8টি যুক্তি তুলে ধরা হয়েছে আপিলে। মামলাটি শুনানির জন্য আপিল বিভাগের কার্যতালিকায় রয়েছে, দ্রুতই মামলাটির শুনানি করা হবে বলে জানায় প্রসিকিউশন। কয়েক মাসের মধ্যে আমরা এটা শুনানি করে ফেলব। আমরা আশা করি যে আমরা আপিলে সেই চার্জেও তার বিরুদ্ধে অতিরিক্ত শাস্তি হবে। ট্রাইব্যুনালে বিচার চলাকালে শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন। পলাতক থাকায় তারা কেউই সাজার বিরুদ্ধে আপিল করতে পারেনি। এবারও আপিল বিভাগের শুনানিতে রাষ্ট্রীয় খরচে আইনজীবী পাবেন দুজনে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আইনগতভাবে বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো জায়গা নেই। ডিসেম্বর 9 যত দ্রুত সম্ভব তাকে দেশে ফেরাতে চায় মানুষ, এমন মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে বিশেষ অডিও ভিজুয়াল প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারগুলোর পাশাপাশি ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা। এই আয়োজনের মিডিয়া পার্টনার ছিল যমুনা টেলিভিশন।
জুলাইয়ের রক্তহীন সেই বিপ্লবী সময়ের 2 বছর। এই উপলক্ষে শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এই অডিও ভিজুয়াল প্রকাশনা সিরিজের উদ্বোধন। লেখক ও সুরকার বাপ্পি খানের রচনা এবং শিল্পী SI টুটুলের কণ্ঠে উদ্বোধন করা হয় জুলাইয়ের এই অডিও ভিজুয়াল। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেদের ক্ষোভের কথাগুলো তুলে ধরেন জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারগুলো। সুয়ের মাথায় যতটুকু জমি থাকবে ওটার আজাদি নিশ্চিত করা পর্যন্ত এই লড়াই আমাদের চলবেই। জুলাই যোদ্ধারা বিএনপিরও হইতে পারে না, জামাতেরও হইতে পারে না, এনসিপিরও হইতে পারে না, এরা শুধু জুলাইয়ের। এই বাংলাদেশের জন্য এই জুলাই গণঅভ্যুত্থানে গিয়ে আমার ডান পার্টি হারিয়েছি, সেই স্বপ্ন এখনো হয়নি, সেই স্বপ্ন এখনো হয়নি। এই আয়োজনে অংশ নেন জামায়াতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা বলেন, জুলাইকে কোনোভাবেই দলীয়করণের সুযোগ নেই, জুলাই সার্বজনীন। আমরা ঐক্যমত্য কমিশনে 9 মাস 72টি বৈঠক করে 84টি বিষয়ে সংবিধান সংস্কারের যে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করেছিলাম, আজকে পার্লামেন্টে যাওয়ার সুযোগ পেয়ে আমরা তা ভুলতে বসেছি। নিজেদেরকে নিজেদের উপরে আঙ্গুল তুলে প্রশ্ন করা উচিত, আমরা কি জুলাইয়ের প্রতি জাস্টিস করতে পেরেছি কিনা। আয়োজনে জুলাইয়ের বিচারিক প্রক্রিয়া নিয়ে কথা বলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। একই সাথে বর্তমান চিফ প্রসিকিউটরও জুলাইয়ের সব ঘটনার বিচারের অঙ্গীকার করেন। শিগগিরই আওয়ামী লীগ সংগঠন হিসাবেও জবাবদিহিতার আওতায় আসবে বলেও জানান তিনি। আগের চেয়ে অনেক বেশি গতিশীল প্রক্রিয়ায় এই মামলাগুলোর তদন্ত চলছে। চুলচারা বিশ্লেষণের মাধ্যমে প্রত্যেকটি ঘটনার বিচার ইনশাল্লাহ যদি আমি বেঁচে থাকি, প্রত্যেকটার বিচার ইনশাল্লাহ হবে। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি এবং সাধারণ ফৌজদারি অপরাধ একই ধরনের নয়। এখানে বিচারের পদ্ধতি ভিন্ন, এখানে আইনটা ভিন্ন, প্রমাণ করার সিস্টেমটা ভিন্ন, সাজাটাও ভিন্ন। এই বিচার প্রক্রিয়া যদি আমরা সম্পন্ন করতে না পারি, তাহলে বাংলাদেশে এক ধরনের অস্থিরতা তৈরি হবে। অনুষ্ঠানে জুলাই যোদ্ধা এবং আহতদের হক আদায়ে সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক। এটা নিয়ে জাতিসংঘকেও আলাদা করে ভাবতে হবে। সুমাইয়া ঐশী। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে এক চুলো সরবে না 11 দলীয় ঐক্য। রংপুরে এই হুঁশিয়ারি দিলেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দেশের এক কণা বালুতেও কারো আধিপত্য মেনে নেওয়া হবে না। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, গণভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে বিএনপি। গণভোটের রায় ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং সীমান্তে পুশ ইন বন্ধের দাবিতে রংপুর জেলা স্কুল মাঠে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। যোগদান বিপুল পরিমাণ নেতাকর্মী। প্রধান অতিথি জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। যত ষড়যন্ত্রই করা হোক না কেন, সমাবেশে সরকারের কড়া সমালোচনা করেন জোট নেতারা। বলেন, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না হলে পালানোর সময় পাওয়া যাবে না। এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের অভিযোগ, গণ অভ্যুত্থানের সাথে প্রতারণা করেছে বিএনপি। বিএনপি গণভোটের সাথে প্রতারণা করলো। বিএনপির ইতিহাস প্রতারণার ইতিহাস। আমরা দেখেছি, ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো বিএনপি সকল গণ অভ্যুত্থানের সুবিধাভোগী। সীমান্তে পুশ ইন প্রসঙ্গ নিয়ে কথা বলেন জামায়াত আমির। বলেন, দেশের এক কণা বালুতেও কারো আধিপত্য মেনে নেওয়া হবে না। সীমান্তে সুড়সুড়ি দিচ্ছে প্রতিবেশী ভারত। সরকার মুখে কোনো পেটে বসে আছে। তার বয়ে কাকে খুশি করার জন্য? কোন দেশের শাসক আপনারা? তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে ডাক্তার শফিকুর বলেন, সরকারি দল নির্বাচনের আগে আন্দোলন করেছে, কিন্তু বাজেটে এ বিষয়ে কোনো পদক্ষেপ দেখা যায়নি। তিস্তা নিয়ে বর্তমান সরকারি দল অনেক ভালো ভালো কথা বলছে, আর নির্বাচনের আগে জাগো বাহে তিস্তা বাঁচাও এই আন্দোলন করেছে, কিন্তু তিস্তা নিয়ে এই বাজেটে 10 টাকারও কোনো অ্যালোকেশন নেই। রংপুর বিভাগের 8 জেলা থেকে লক্ষাধিক নেতাকর্মী সমাবেশে যোগ দেন। বৃষ্টির কারণে সমাবেশে বিঘ্ন হলেও মাঠ ছাড়েননি নেতাকর্মীরা। বিন্দু আলোচনা করেছেন। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।
বিশ্ববিদ্যালয়ে ভিসি ও শিক্ষক নিয়োগে দলীয়করণ থেকে বের হতে পারেনি রাষ্ট্র। সব শিক্ষককে রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। জামায়াত ইসলামীর অঙ্গ সংগঠন আদর্শ শিক্ষক ফেডারেশনের সেমিনারে এসব কথা বলেন বক্তারা। বিকেলে জাতীয় প্রেসক্লাবে জুলাই বিপ্লবোত্তর শিক্ষা সংস্কার ও ভবিষ্যৎ রূপরেখা শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, দলীয় লোকদের শিক্ষক হিসেবে নিয়োগ বন্ধ করতে হবে। মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ না হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা মানুষকে ধর্মহীন করে দিচ্ছে। আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান প্রত্যেক শ্রেণীর জন্য কোরআন শিক্ষক নিয়োগের দাবি জানান। নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে স্বাগত জানাতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। বলেন, বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি অর্জনের স্থান নয়, বরং দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার প্রতিষ্ঠান। তিনি শিক্ষার্থীদের গবেষণা, উদ্ভাবন, সংস্কৃতি চর্চা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন শিক্ষার্থীরা। বাংলাদেশ ভবিষ্যতে যে ফাইটটা করতে চায় সেই ফাইটে তরুণরাই প্রধান ফাইট করবে। এবং একটা কথা একটু তোমাদের মনে রাখা জরুরি, যেটা বলা হয়েছে, শুধু দক্ষতা অর্জন না, একই সাথে মানুষ হিসাবে ভালোভাবে গড়ে ওঠাও ইম্পর্টেন্ট। তোমরা সবাই দক্ষ, ভালো মানুষ, আনন্দময় জীবন কাটাও, ক্যাম্পাস আনন্দেরও জায়গা। পিতা আয়াতুল্লাহ খামেনি সহ ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় নিহতদের রক্তের বদলা নেয়ার ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানের দিকে তাক করা হয়েছে 1000 মিসাইল। তাকে হত্যার চেষ্টা করা হলেই চালানো হবে হামলা। আবারও যুদ্ধের যখন দুপক্ষই প্রস্তুত, তখন পরিস্থিতি সামাল দিতে আবারও জোর প্রচেষ্টা চালাচ্ছেন মধ্যস্থতাকারীরা। ইরান জুড়ে যখন পালিত হচ্ছিল প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির শোক, তখন এমন বিক্ষোভ সমাবেশ নজর কাড়ে পুরো বিশ্বের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খামেনির হত্যাকারী উল্লেখ করা হয়। এবার পিতা খামেনিকে হত্যার বদলা নেওয়ার ঘোষণা দিলেন তার ছেলে এবং ইরানের বর্তমান সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতবা খামেনি। অপরাধীদের একটি সম্পূর্ণ তালিকা প্রস্তুত রয়েছে আমাদের হাতে। ইরান, ইসরায়েল এবং ইরান যুক্তরাষ্ট্রের সাথে হওয়া যুদ্ধে শহীদ হওয়া সবার রক্তের প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করছি। আমরা থাকি কিংবা না থাকি, এই লক্ষ্য বাস্তবায়ন অচিরেই করা হবে। এদিকে এ অবস্থায় মার্কিন প্রেসিডেন্টের পাল্টা দাবি, তাকে হত্যার ষড়যন্ত্র করছে তেহরান। পাল্টা হুঁশিয়ারি জানিয়ে ট্রাম্প বলেন, ইরানের দিকে তাক করা রয়েছে 1000-এরও বেশি মিসাইল। ইরান যে হুমকি দিয়েছে তা যদি কার্যকর করার দুঃসাহস দেখায়, তাহলে তাৎক্ষণিকভাবে হাজার হাজার মিসাইল নিক্ষেপ করে ইরানের সমস্ত এলাকা সম্পূর্ণভাবে ধ্বংস ও নিশ্চিহ্ন করে দেয়া হবে। অন্যদিকে 3 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর শুক্রবার থেকে বন্ধ রয়েছে যুক্তরাষ্ট্র ইরান পাল্টাপাল্টি হামলা। তবে উত্তেজনা কমেনি এখনো, চলছে পাল্টাপাল্টি হুমকি ধামকি। আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে দুপক্ষই। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে বৈঠকে বসতে পারেন মার্কিন তেহরান প্রতিনিধিরা। ওয়াশিংটনের কর্মকর্তাদের বরাতে এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।